কয়েক বছর আগের কথা। সেদিন অফিসে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে যেন বাসায় গিয়ে পরিবারের সাথে ইফতার করতে পারি। প্রচণ্ড গরমের মাঝে বাসের ভিতর গাদাগাদি করে চলছি, ঘামে ভিজে গেছে পুরো শরীর, কিন্তু তারপরেও মনের মাঝে একটু আনন্দ যে আজ অন্তত পরিবারের সকলে মিলে একসাথে ইফতার করতে পারবো। প্রচণ্ড ধীরে হলেও বাস এতক্ষণ আগাচ্ছিল, কিন্তু মহাখালী ফ্লাইওভারে এসে একদম ডেডলক। বাসের ইঞ্জিন বন্ধ করে দিল আমাদের ড্রাইভার সাহেব। রোজা রেখে তো এত দূর পথ হেঁটে যাওয়া সম্ভব নয়। কি হয়েছে বোঝার চেষ্টা করতে বাস থেকে নামলাম। সামনে প্রচুর পুলিশ দাঁড়িয়ে, আমি সেদিকেই যেতে থাকলাম। পথিমধ্যে আসুন একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নেই। লিডারশিপ, নেতৃত্ব, গুড গভর্নেন্স। কোনো বোরিং সংজ্ঞা দিয়ে সময় অপচয় করব না। থিঙ্ক অফ ইট লাইক আ হেড অন ইয়োর বাড়ি। আপনার কোথাও যেতে ইচ্ছে করলে আপনার পা সেখানে নিয়ে যায়। কিছু স্পর্শ করতে মন চাইলে আপনি হাত বাড়িয়ে দেন। আর এর সব কিছুই আসছে আপনার মাথা, বা আরও সুস্পষ্ট করে বললে ব্রেইন থেকে। আর এই ব্রেইনটাই হলো লিডারশিপ। পুরো শরীর যখন ব্রেইনের সততা আর দিক নির্দেশনার সাথে সামঞ্জস্য রাখতে পারে, তখনই একটা সুস্থ সিস্টেম তৈরি হয়। আবার ব্রেইন যখন পুরো শরীরের সহায়তা নিয়ে খারাপ কোনো কাজে লিপ্ত হয়, দোষ কিন্তু শুধু ব্রেইনের নয়, আনফর্চুনেটলি পুরো দেহের উপরই বর্তায়। রিসেন্টলি আমরা একটা কমিউনিটি পোল দিয়েছিলাম যে বাংলাদেশের কোন ইস্যুটি আপনাকে সবচেয়ে বেশি ভোগায়। রেজাল্ট আপনার সামনেই রয়েছে। আপনাদের এই রেসপন্স আমাকে এই ভিডিওটি তৈরি করতে উদ্বুদ্ধ করেছে। আমরা যখনই লিডারশিপ নিয়ে আলোচনা করি, অবিশ্বাস্য রকমের হতাশা লক্ষ্য করি। আমরা যেন এমন এক পয়েন্টে চলে গেছি যা থেকে ফিরে আসার কোনো পথ নেই। এই হতাশা তৈরির কারণ আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থা। আমাদের আশেপাশের সব কিছুই যেন দিন দিন অবনতির দিকেই ধাবমান। দেয়ারস নো লাইট অ্যাট দি এন্ড অফ দ্য টানেল। আমরা মনে করি এই হতাশাজনক অবস্থা থেকে একজন মহানায়কের আবির্ভাব ঘটবে। বলিউড সিনেমার মতন একদিন এসে সব কিছু বদলে দেবে। এমন ফ্যান্টাসি আসলে বাস্তবে সত্য হওয়ার প্রবাবিলিটি খুবই সামান্য। তাহলে কি হবে আমাদের? হাউ ডিড উই গেট হিয়ার? আমরা যখন লিডারশিপ নিয়ে চিন্তা করি, আমরা সাধারণত টপ টু বটম চিন্তা করি। এখানে বিষয়টি বরং উল্টো। লিডারশিপ সবসময় তৈরি হয় নিচে থেকে, ঠিক যেভাবে একটি দালানকে গড়ে তুলতে শক্ত ভিত তৈরি করতে হয়। এই ক্ষেত্রে ফলোয়াররাই একজন লিডারের ভিত্তি, যার উপরেই ভর করে দাঁড়াতে পারে একজন সত্যিকারের লিডার। সেই কারণে আমাদের দেশে একদম শেকড় থেকে একজন নেতাকে সাধারণ মানুষ তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করবে। দায়িত্ব বর্তায় একটি গ্রাম বা মহল্লার মানুষের ওপর। তারাই খুঁজে বের করবেন একজন সৎ এবং যোগ্য নেতা, এবং সেই অনুযায়ী বাকি সকলেই সেই নেতাকে প্রয়োজনীয় সমর্থন জুগিয়ে তাকে আরও সুসংহত করবেন। এভাবে শেকড় থেকে উঠে আসতে হবে মাওলানা ভাসানীর মতন নেতাদের। এই যুগে এসে আমাদের সমাজে এই পরিবেশ সম্পূর্ণ অন্যরকম হওয়ার মূল কারণ হলো সৎ এবং যোগ্য ব্যক্তিরা আর নিজে থেকে এই দায়িত্ব নিতে চান না, নিলেও তাকে কেউ সমর্থন করতে চান না। তারা বরং গুন্ডা, মাস্তান, অসাধু, কিন্তু যে সম্পদশালী সেই ব্যক্তিকেই সমর্থন করেন। কারণ আমরা স্বার্থপর। আমরা মনে করি যে এই অসাধু ধনী ব্যক্তি আমাদের বিপদে হয়তো কোনো একদিন আমার উপকার করবে। আমরা আসলে বোকার স্বর্গে বাস করছি। আমরা চায়ের কাপে ঝড় তুলি ঠিকই, কিন্তু বিস্কিটের প্যাকেটটা রাস্তায় ফেলে রাস্তা নোংরা করাটাকে অন্যায় মনে করি না। রাজপথ কাঁপাতে রাজনীতিতে যোগ দেই শুধুমাত্র ঠুনকো ক্ষমতা আর সামান্য কিছু পয়সার লোভে। অথচ উন্নত বিশ্বে একজন পলিটিশিয়ান তৈরি হয় ছোট থেকেই তারা কত বেশি স্বেচ্ছাসেবীর কাজ করে তার ভিত্তিতে। তাদের আচার আচরণ, সততা, শিক্ষাগত যোগ্যতা, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া, পরিশেষে সকল ধর্ম এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে জনগণের সেবা করার মানসিকতার উপর। আর আমরা বসে আফসোস করে চলেছি যে ক্ষমতা চলে গেছে ভুল মানুষের হাতে। আর সেই দুর্নীতিগ্রস্ত মানুষদের সোশ্যালি বয়কট না করে আমরা বরং তাদের সঙ্গে সম্পর্ক ভালো রেখে যদি একটু ফায়দা হাসিল করে নেওয়া যায় সেই পথ খুঁজতে থাকি। আরে আমার অমুকের অমুক তো সেই বড় নেতা, আমরা তার চাটুকারিতা করতে মোটেও দ্বিধাবোধ করি না। আমাদের এই আত্মকেন্দ্রিক চিন্তাভাবনার কারণ কি? এর বড় কারণ হলো দূরদর্শিতার অভাব। ধরুন পাশের বাড়িতে আগুন লেগেছে, অথচ আমরা হাত গুটিয়ে বসে আছি। এইটা ভাবি না যে এই আগুন আমার ঘরেও ছড়িয়ে যেতে পারে। এরপরে আমাদের ঘরেও যখন আগুন লেগে যায়, তখন আমরা দোষারোপের পথ বেছে নেই। প্রথম যার বাসায় আগুন লেগেছিল তার গোষ্ঠী উদ্ধার করে ফেলি। অন্য সকল বিষয়ে আমরা এত অধৈর্য।
কিন্তু অনিয়ম, অবিচার, দুর্নীতিতে যখন এই সমাজ গ্রাস করে গেছে, আমরা সোচ্চার না হয়ে চরম ধৈর্যেরই পরীক্ষা দিচ্ছি। আমাদের প্রতিবাদের সীমা যেন টিভি রুমের মাঝেই আবদ্ধ। জানেন, মুক্তিযোদ্ধাদের জন্য খুব আফসোস হয়। তারাও যদি এভাবেই নিজের জানের ভয়ে লুকিয়ে থেকে পাকিস্তানিদের সকল অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করে নিত, তাহলে এত এত শহীদের রক্ত হয়তো আজ বৃথা যেত না। আপনি হয়তো আশা করেছিলেন কখন আমরা আমাদের দেশের কিছু ইনকম্পিটেন্ট নেতা নেত্রীদের নিয়ে সমালোচনা করব। তা না করে আমরা রেট্রোস্পেকশন বা আত্মসমালোচনা কেন করছি জানেন? মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। সঠিক লিডারশিপের আরেকটি প্রিন্সিপাল হলো সমস্যা নিয়ে ধানায় পানায় না করে সলিউশন ওরিয়েন্টেড চিন্তা করা। এই ক্ষেত্রে আমরা নিজেরাও পার্ট অফ দ্য প্রবলেম। একটা দেশের জনগণ যেমন, তারা সেই রকমেরই নেতৃত্ব পেয়ে থাকে। তাই প্রথমে আমরা আমাদের নিজেদের বদলাতে না পারলে দেশ বদলাবে না। আমরা হয়তো সরকার বিরোধী দু চারটি আবেগী বুলি অথবা গালি আউড়িয়ে মিলিয়ন ভিউ কামিয়ে নিতে পারতাম, যার ফলে অন্তত আমার আপনার ভিতরের ফ্রাস্ট্রেশনগুলো খুব সহজেই উগড়ে দেওয়া যেত। কিন্তু এতে করে কি কোনো কিছুর পরিবর্তন হয়? আমরা আসলে নিজেদের ক্ষমতাকে খুবই আন্ডার এস্টিমেট করি। মার্গারেট মিড বলেছিলেন, নেভার ডাউট দ্যাট আ স্মল গ্রুপ অফ থটফুল কনসার্নড সিটিজেন্স ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ইনডিড ইট ইজ দি অনলি থিং দ্যাট এভার হ্যাজ। হঠাৎ করে বিশাল পরিসরে পরিবর্তন এত সোজা নয়। সত্যিকারের পরিবর্তনের জন্য সময় লাগে। আজকের পরিবর্তনের ফল হয়তো 20 বছর পরে আসবে। তবে পরিবর্তনের শুরু করতে হয় একদম মাইক্রো লেভেলে, যা শুরু হয় আমার আপনার মতন সাধারণ খেটে খাওয়া মানুষের মাধ্যমে, আমাদের চিন্তাধারার পরিবর্তনের মাধ্যমে। এই ক্ষেত্রে ইমরান খানকে দেখুন, অক্সফোর্ড থেকে পলিটিক্যাল সায়েন্সে পড়া, দেশের হয়ে বিশ্বকাপ জেতা, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি হওয়ার পরেও 1996 সালে পিটিআই গঠনের পর দীর্ঘ 22 বছর অপেক্ষার পরে এসে তিনি 2018 সালে ক্ষমতায় এসেছিলেন। মূল পয়েন্ট হচ্ছে, ইমরান খানের মতো একজন জন্মগত নেতার ক্ষেত্রেও পরিবর্তন আনা এতটা সময় সাপেক্ষ আর কঠিন হলে আমরা কিভাবে আশা করতে পারি যে রাতারাতি সব কিছু বদলে যাবে? তাই প্রথমে নিজেদের মাঝে পরিবর্তন আনতে হবে, অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, নিজের পরিধিতে নিজেকে একজন লিডার হিসেবে গড়ে তুলতে হবে। Before you are a leader, success is all about growing yourself. When you become a leader, success is all about growing others. আপনি একজন আদর্শ লিডার হতে চাইলে প্রথমেই আপনার ফলোয়ারদের আস্থা অর্জন করবেন। নিজের বা পরিবারের চাহিদার ঊর্ধ্বে গিয়ে বৃহত্তর স্বার্থে নিজেকে বিলিয়ে দিবেন। ক্ষমতার লোভ নয়, বরং জনস্বার্থে কাজ করবেন। নিজের দেশের জনগণের স্বার্থ প্রতিবেশীদের কাছে বিকিয়ে না দিয়ে বরং দেশের হয়ে দেশের জন্য ফাইট করবেন। সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে সেই সমস্যা নিরসনে সকলকে নিয়ে কাজ করবেন। ভিন্ন মতকে দমন না করে বরং কিভাবে দেশের অভিন্ন স্বার্থে একটা মতৈক্যে পৌঁছানো যায় তা নিয়ে আলোচনা করবেন। তদুপরি সলিউশন ওরিয়েন্টেড হবেন। সমস্যা তৈরি করে এরপর সেই সমস্যাকে আবার অস্বীকার করলে ফলোয়ারদের অনাস্থা তৈরি হবে। সমস্যা নিরসনের সদিচ্ছা থাকতে হবে, ভিশন থাকতে হবে। বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করা কিছু দেশ যেমন কাতার, সিঙ্গাপুর সহ আমাদের আশেপাশের অনেক দেশ সঠিক নেতৃত্বের বদৌলতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশেরও রয়েছে অপার সম্ভাবনা। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন আপনি। আমাদের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী, আর তারা সঠিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারলে ভবিষ্যৎ আমাদেরই হবে। অতীত বা বর্তমান দেখে হতাশায় মূর্ছে পড়া যাবে না, কারণ তাদের আমরা আর পরিবর্তন করতে পারবো না, কিন্তু নিজেদের তো তৈরি করতে পারবো, তাই না? তাহলে উপায় কি? আমাদের কি করার আছে? অনেকেই বলেন যে সেনাবাহিনী এলে সব সোজা হয়ে যাবে। মিলিটারির কাজ দেশকে বাইরের হুমকি থেকে রক্ষা করা, আভ্যন্তরীণ সমস্যার সমাধান করা নয়। করলেও সেটা দীর্ঘকালীন কল্যাণ বয়ে আনার ক্ষেত্রে খুব একটা কার্যকর নয়। এমন একটা দেশ দেখাতে পারবেন না যারা সেনাবাহিনীর অধীনে থেকে উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছে। উদাহরণস্বরূপ মিয়ানমার, সুদান অথবা অতীতে পাকিস্তানের রেফারেন্স নিতে পারেন। তাই হাল ধরতে হবে আপনাকেই। সিস্টেম দুর্নীতিগ্রস্ত হলেও আপনাকে পণ করতে হবে যে আপনি এর সাথে সম্পৃক্ত হবেন না। যত কষ্টই হোক ঘুষ দিবেন না, অন্যায়ের সামনে মাথা নত করবেন না। যা হোক, গল্পের শুরুতে আমরা মহাখালী ফ্লাইওভারের উপরে ছিলাম। এতক্ষণে আমি পুলিশের কাছে এসে দাঁড়ালাম, সবিনয়ে জিজ্ঞেস করলাম, অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ, মে আই নো হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? হোয়াই ডিড ইউ ব্লক দ্য রোড? কোনো উত্তর না পেয়ে পিছনে ফিরে তাকালাম বাসগুলোর দিকে।
ধৈর্যের প্রতিমূর্তি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ। পাশ থেকে একজন জুনিয়র অফিসার জবাব দিলেন, মন্ত্রী মহোদয়গণ ইফতার পার্টিতে যাবেন, অনেক ভিআইপি মুভমেন্ট হবে। আমি মর্মাহত কণ্ঠে জানতে চাইলাম, আর হাজার হাজার মানুষকে আপনারা এভাবে আটকে রাখবেন? তাদের কি বাসায় গিয়ে পরিবারের সাথে ইফতার করার অধিকার নেই? আমরা কি একটা ভেড়ার পাল? কথাগুলো শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিলেন সিনিয়র অফিসার, যেন বোঝাতে চাইলেন আমরা আসলেই একটা ভেড়ার পাল, যাদের নিয়ন্ত্রণ করতে একজন রাখালই যথেষ্ট। আমার গায়ে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। ঠিক একজন রাখাল যেভাবে একটা অবাধ্য ভেড়াকে পালের মধ্যে ফিরিয়ে নেয়, ঠিক সেভাবে তাদের গালমন্দ সত্ত্বেও আমি তাদের কাছাকাছি দাঁড়িয়ে রইলাম। আমাদের ইফতারের সময় পেরিয়ে গেল সেই একই স্থানে অপেক্ষা করতে করতেই। সেদিন রাস্তায় কিছু না হলেও 50,000-এর উপরে মানুষ সাফার করেছে। 50 জন মানুষও যদি এর প্রতিবাদে আমার সাথে এগিয়ে আসতো, এটা খবরের কোনো এক পাতায় নিশ্চিত জায়গা করে নিত। কোথাও না কোথাও কারো কাছে এই খবর নিশ্চয় পৌঁছে যেত, ইটস নট ওকে টু মেক পিপল সাফার। কিন্তু আসেনি একজন মানুষও। ট্রাফিক জ্যামে আটকে থাকা মানুষগুলো এই আত্মকেন্দ্রিক চিন্তাই করে গেছেন যে একদিন আমার সন্তান মন্ত্রী মিনিস্টার হলে আমিও সবার রাস্তা আটকে রেখে ইফতার পার্টিতে যাব।